সিজার বা কনভালশন নিয়ে যখন আমরা অ্যাডাল্ট মেডিসিন বা আমাদের বেসিক যে মেডিসিন সেখানে যখন ক্লাস করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে সিজারের একটা মেজরিটি অংশ কিন্তু আসলে ইডিওপ্যাথিক, কিন্তু নিওনেটাল কনভালশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এটার পেছনে আসলে কোনো না কোনো একটা কারণ আসলে খুঁজে পাওয়া যায়। আমরা আসলে নিওনেটাল পেশেন্টদের মধ্যে যতগুলো প্রবলেম দেখি যেগুলো আমাদের কাছে খুব বেশি সিগনিফাইং বা ওরিফাইং, সেখানে ডেফিনেটলি নিওনেটাল কনভালশন একটা মেজর একটা প্রবলেম অবশ্যই। এবং আমরা যেটা বলছিলাম যে অ্যাডাল্ট মেডিসিন আমরা যখন পড়েছিলাম যে আমরা দেখি যে অ্যাডাল্ট পার্সনে যখন কনভালশন হচ্ছে অনেক সময় এটা ইডিওপ্যাথিক, কিছু কিছু কারণ আমরা অবশ্যই খুঁজে পাই অনেক সময়, বাট একটা মেজরিটির ক্ষেত্রে আমরা দেখি কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায় না ইডিওপ্যাথিক। বাট নিওনেটাল কেসে এখানে আসলে এটিওলজি ম্যাক্সিমাম টাইম খুঁজে পাওয়া যায়। তাহলে আমাদেরকে প্রথমে এটা জানতে হবে যে কারণগুলো কী কী, হোয়াট আর দ্য এটিওলজিক্যাল ফ্যাক্টরস বা এটিওলজি। তাহলে কী কী কারণে একটা নিউনেটাল কনভালশন হতে পারে? মোটার আগে আমরা আসলে যেটা দেখি মেজরিটি পেশেন্ট যখন কনভালশন নিয়ে আসে, আইদার এখানে একটা সিএনএস প্রবলেম আছে অথবা এখানে একটা মেটাবলিক প্রবলেম আছে। মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে এই দুইটা গ্রুপে এই কারণগুলোকে আসলে ভাগ করতে পারি। তাহলে কী কী সিএনএস প্রবলেমের কারণে একটা ছোট্ট একটা বাচ্চা বা আমরা নিওনেটাল একটা নিওনেট আমাদের কাছে, ছোট্ট বাচ্চা আমরা নিওনেটের কথা বলছি, যে কী কী কন্ডিশন বা কী কী কারণে একটা নিওনেট আমাদের কাছে কনভালশন নিয়ে আসতে পারে। তো সিএনএসের ক্ষেত্রে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। এক নম্বরে আসবে হচ্ছে আমাদের পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। অ্যাকচুয়ালি আমরা যখন এনআইসিইউ বা এনসিইউ এই জায়গাগুলোতে যখন কাজ করি, আমরা যতগুলো পেশেন্ট পাই এদের মেজরিটি না দিন শেষে অ্যাসফিক্সিয়া নিয়ে আসে। সো পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া আসলে খুব মেজর একটা কমন কারণ আমরা বলতে পারি। এবং এইখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে এক্স্যাক্টলি যদি আমরা টু দ্য পয়েন্ট বলতে চাই, সেটাকে আমরা এভাবে বলতে পারি যে হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। সো ডিউ টু এখানে অ্যাসফিক্সিয়া হচ্ছে, ঠিকমতো বাচ্চাটা শ্বাস নিতে পারছে না এবং অ্যাসফিক্সিয়ার কারণে আলটিমেটলি হাইপক্সিয়া ডেভেলপ করে এবং হাইপক্সিয়ার কারণে আমরা দেখি যে এনসেফালোপ্যাথি। সো হাইপক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি। এবং এখানে আসলে পেশেন্টের তাহলে দেখা যাচ্ছে যে সিজার নিয়ে তারা আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বড় কারণ। এর পাশাপাশি আরও কিছু সিএনএস কজ আমরা আসলে খুঁজে পাই। তার মধ্যে একটা হচ্ছে মেনিনজাইটিস। ইনফ্যাক্ট অ্যাডাল্ট মেডিসিনও আমরা দেখেছিলাম যে মেনিনজাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি যে সিজার হওয়ার একটা পসিবিলিটিস বেশি। ইনফ্যাক্ট আমি নিজে যখন কাজ করেছি ওয়ার্ডে, আমি যেটা দেখি যে যেই সকল পেশেন্ট আমাদের কাছে সিজার নিয়ে আসে এদের একটা উল্লেখযোগ্য পেশেন্ট অ্যাকচুয়ালি মেনিনজাইটিস আছে। সো মেনিনজাইটিসের পেশেন্টের কিন্তু আমরা আসলে দেখি যে তাদের সিজার হওয়ার রেট রিলেটিভলি একটু বেশি আমরা আসলে ওয়ার্ডে আমরা আসলে দেখি। সো মেনিনজাইটিস একটা কারণ হতে পারে। টর্চ ইনফেকশন এখানে একটা মেজর পয়েন্ট ডেফিনেটলি, এটা ইনফেকশনের আন্ডারে আমরা নিয়ে আসতে পারি যে ইনফেক্টিভ কজ। সো মেনিনজাইটিস, টর্চ ইনফেকশন যদি থাকে। আচ্ছা, এর পাশাপাশি সিএনএস আর কী কী কারণ আছে? আরেকটা বড় কারণ হচ্ছে হিমোরেজ। এখন দেখো আমাদের ইন্টারক্র্যানিয়াল হিমোরেজ বিভিন্নভাবে হতে পারে। ইন্টারক্র্যানিয়াল হিমোরেজ নানাভাবে হতে পারে। এখানে আমরা কী ধরনের হিমোরেজ একটা বাচ্চাতে এখানে অবজার্ভ করতে পারি? একটা হচ্ছে আমাদের সাব অ্যারাকনয়েড হিমোরেজ, একটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার হিমোরেজ, একটা হলো ইন্টারভেন্ট্রিকুলার হিমোরেজ। এখানে হিমোরেজের সাথে অবশ্যই বার্থ ইনজুরির একটা সম্পর্ক আছে। এখানে আমাদেরকে হিস্ট্রিতে আমরা অবশ্যই বার্থ ইনজুরির কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, আর একটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ, আর একটা হলো ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ। এখন এই হিমোরেজ নানা কারণে হতে পারে, তবে ডেফিনেটলি বার্থ ইনজুরি এখানে একটা মেজর প্রেসিপিটেটিং ফ্যাক্টর আমরা বলতে পারি। কিন্তু দিন শেষে এই ধরনের হিমোরেজগুলো নিয়ে যদি একটা বাচ্চা আসে, সেইখানেও আমরা দেখব যে তাদের সিজার বা কনভালশন হওয়ার রেট রিলেটিভলি অনেক বেশি। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট সিএনএস কারণ আমরা যদি বের করি, সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস। কিছু কিছু নিউনেটে আমরা দেখি যে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকে। আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকে। এখন এই আর্টেরিওভেনাস ম্যালফরমেশনকে আমরা সংক্ষেপে এভি ম্যালফরমেশন বলতে পারি, কিন্তু দিন শেষে এই এভি ম্যালফরমেশন যেখানে থাকে সেটা আলটিমেট ফেট হচ্ছে হিমোরেজ। ইনফ্যাক্ট অ্যাডাল্ট মেডিসিনও আমরা সিমিলার কাইন্ড অফ জিনিস দেখতে পাই। ইনফ্যাক্ট আমরা যতগুলো সাব অ্যারাকনয়েড হিমোরেজ দেখি বা আমরা হিমোরেজিক স্ট্রোক দেখি, সেখানে কিন্তু একটা মেজর
কারণ হচ্ছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। সো যেই সকল বাচ্চাদের ক্ষেত্রে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকে সেখানেও আসলে হিমোরেজ হতে পারে, যেটার কনসিকুয়েন্সে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে একটা কনভালশন নিয়ে আমাদের কাছে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এটিওলজি, সিএনএস এটিওলজি। আমরা কি বলেছিলাম যে এখানে যতগুলো কারণে আসলে নিউরোনাল কনভালশন হয় সেখানে একটা হচ্ছে সিএনএস এটিওলজি, আর একটা মেজর প্রেসিপিটেটিং পয়েন্ট আমরা বলেছিলাম যে মেটাবলিক কজ। আমরা অ্যাডাল্ট মেডিসিনে যেটা পড়েছি এখানে এক্স্যাক্টলি সেম টু সেম। তাহলে এখানে কি কি মেটাবলিক কারণে আসলে একটা নিউনেটে সিজার বা কনভালশন আমরা দেখতে পারি। তাহলে একটা কারণ হচ্ছে মেটাবলিক কারণগুলো যদি আমরা আসলে আইডেন্টিফাই করি, তাহলে হোয়াট আর দ্য মেটাবলিক অ্যাবনর্মালিটিস দ্যাট প্রেসিপিটেট অর দ্যাট মে এন্ড আপ ইনটু সিজার, ডেভেলপমেন্ট অফ সিজার। তাহলে একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, একটা হলো হাইপোগ্লাইসেমিয়া। আমরা এনআইসিইউতে যতগুলো পেশেন্ট ভর্তি রাখি এদের একটা বড় অংশই কিন্তু আমরা আসলে দেখি যে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। তো অনেক পেশেন্ট আমরা দেখি যে একটু পরপর আসলে দেখা যায় যে আমরা আসলে আরবিএসটা চেক করি বা সিবিজি চেক করি। সো এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক অনেক বেশি, এবং হাইপোগ্লাইসেমিয়া থেকে তার একটা সিজার হতে পারে। আমি কথাটা কেন বললাম, এখানে তুমি কোরিলেট করো। মনে করো তুমি এনআইসিইউতে ডিউটি করতেছো, তুমি দেখলে যে একটা বাচ্চার সিজার হলো, তো তুমি তো ডেফিনেটলি সিজারের জন্য একটা ম্যানেজমেন্ট দিবা, বাট তার সিজারটা কেন হলো সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে না। সো আইডেন্টিফাই করতে গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই চেক করতে হবে তার হাইপোগ্লাইসেমিয়া হলো কিনা, কারণ এটা একটা খুব ফ্রিকোয়েন্ট ফাইন্ডিংস আমরা আসলে দেখতে পাই। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি হাইপোগ্লাইসেমিয়াকে প্রিভেন্ট করতে পারো তাহলেও কিন্তু এই বাচ্চার সিজার হওয়ার রিস্ক রিলেটিভলি অনেক কমে যায়। সো দুইভাবেই কিন্তু এই ইনফরমেশনটাকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে মেটাবলিক কজের মধ্যে এক নম্বরে আমরা বললাম হাইপোগ্লাইসেমিয়া। অ্যাপার্ট ফ্রম হাইপোগ্লাইসেমিয়া আর কি মেটাবলিক কন্ডিশন থাকতে পারে? আমরা আসলে অনেকগুলো হাইপো নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হাইপোক্যালসেমিয়া, অর্থাৎ যদি ক্যালসিয়ামের লেভেলটা কমে যায়। আর একটা হচ্ছে হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া। আর কি কি আছে? হাইপোন্যাট্রেমিয়া, হাইপোন্যাট্রেমিয়া। অবশ্যই এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সোডিয়াম কমে গেলেও যেমন হতে পারে, ঠিক একইভাবে সোডিয়াম লেভেল বেড়ে গেলেও হতে পারে। তো হাইপারন্যাট্রেমিয়া এবং হাইপোন্যাট্রেমিয়া খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইটা ক্ষেত্রেই আমরা সিজার হইতে দেখতে পারি। আদারওয়াইজ এখানে হাইপোক্যালসিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়া দুইটা কারণ আমাদের এখানে আসছে। তাহলে মেটাবলিক অ্যাবনর্মালিটিসের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলোর ইমব্যালেন্স একটা মেজর কারণ। এর পাশাপাশি মেটাবলিক কজের মধ্যে আমরা আরও দুইটা কারণ বলতে চাই, সেটা হচ্ছে ভিটামিন B6 ডেফিসিয়েন্সি। ভিটামিন B6 ডেফিসিয়েন্সি যদি থাকে সেখানেও আসলে আমরা দেখি যে সিজার ডেভেলপ করার চান্স অনেক বেশি বেড়ে যায়। সামটাইমস দেয়ার আর ইনবর্ন এরর অফ মেটাবলিজম, সামটাইমস দেয়ার আর ইনবর্ন এরর অফ মেটাবলিজম। মোস্ট অফ দ্য টাইম এই ইনবর্ন এরর অফ মেটাবলিজম যেগুলো আছে মোস্ট অফ দ্য টাইম এগুলো আসলে অটোসোমিক রিসেসিভ কন্ডিশনস। মোস্ট অফ দ্য টাইম দে আর অটোসোমাল রিসেসিভ কন্ডিশনস। তবে যদি এইগুলো কোনোটা যদি কোনো বাচ্চার ক্ষেত্রে থাকে সেখানেও আমরা আসলে দেখি মেটাবলিক অ্যাবনর্মালিটি থেকে দিন শেষে সিজার ডেভেলপ করতে পারে। আচ্ছা, আরেকটা কারণেও সিজার হতে পারে যেটা আসলে সিএনএস কজ বা মেটাবলিক কজের মধ্যে আমরা ফালাইতে পারি না, এটাকে অবশ্যই ইনফেকশনের মধ্যে ফালানো যেতে পারে। সেটা হচ্ছে টিটেনাস। আলাদাভাবে টিটেনাস থেকেও আসলে সিজার হতে পারে। তাহলে আমরা সিজারের কারণগুলো বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি একটা বাচ্চার সিজার ডেভেলপ করে, সিজারটা আসলে কেমনভাবে প্রেজেন্ট করে? বেসিক্যালি অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা আসলে মোটামুটিভাবে সিজারকে কয়েকটা গ্রুপে ভাগ করতে পারি। আমরা পেডিয়াট্রিকে মোটামুটি 5 রকম সিজারের আলোচনা নিয়ে আসি। তাহলে 1 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে স্যাটল সিজার। আমি এখানে উচ্চারণ করলাম স্যাটল, বাট বানানটা একটু আলাদা, সেটা হচ্ছে স্যাটল। এখানে বিটা হলো মানে কি বলতে সাইলেন্ট বি, তাহলে স্যাটল সিজার। যেটাকে সাবটেল অনেকে বলতে চাও, বাট উচ্চারণটা আসলে স্যাটল। তাহলে স্যাটল সিজার এইটা আমরা মোটামুটিভাবে বলি যে একটা নিওনেটে যত রকম সিজার হয় সবচেয়ে কমন বা কমনেস্ট সিজার হচ্ছে স্যাটল সিজার। তাহলে দিস ওয়ান ইজ দ্য কমনেস্ট সিজার দ্যাট উই সি ইন অ্যা নিওনেট। বাট প্রবলেমটা হচ্ছে এইটা আইডেন্টিফাই করা বা ডায়াগনোসিস করা বা রিকগনাইজ করা একটু ডিফিকাল্ট। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু রিকগনাইজ, আমাদের জন্য এটাকে রিকগনাইজ করাটা একটু ডিফিকাল্ট। এখন পেশেন্ট আসলে এখানে কীরকম ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে? হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স? সাধারণত দেখা যাবে যে এই বাচ্চাগুলোর গেজটা খুব অ্যাবনর্মাল, এই বাচ্চাগুলার গেজটা অ্যাবনর্মাল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ গেজ? গেজটা হচ্ছে, মনে করো যে এটা একটা লোক,
মনে করো একটা লোক, সে তাকায় আছে, সে যে তাকায় আছে এই তাকানোটা সে কীভাবে তাকায় আছে, দিস ওয়ান ইজ গেজ, কীভাবে তাকায় আছে। সো একটা বাচ্চা কীভাবে তাকায় থাকে সাধারণত, যে আমরা যদি একটা বাচ্চার সাথে ইন্টারাকশন করি, একটা নিউনেটের সাথে ইন্টারাকশন করি, বাচ্চাটা কিন্তু আসলে আমাদের দিকে খুব বড় বড় চোখ নিয়ে তাকায় থাকে। সো এইখানে গেজটা নর্মালি যেরকম হওয়া উচিত, ইট ইজ স্লাইটলি ডিফারেন্ট টু দ্যাট, কিছুটা ডিফারেন্ট। সো গেজটা একটু অ্যাবনর্মাল মনে হয়, বাচ্চাটা কীভাবে কোন দিকে তাকায় আছে সেটা দেখে মনে হবে একটু অ্যাবনর্মাল মনে হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাদের ব্লিঙ্কিং অফ দ্য আইজ, মানে বারবার দেখা যাচ্ছে চোখ পিটপিট করতেছে, এটাকে তোমরা বাংলায় অনেকে কেউ পিটপিট করা বলে, বা চোখের পাতা বারবার পড়তেছে এরকম। সো ব্লিঙ্কিং অফ আইজ একটু অ্যাবনর্মাল মনে হবে। সো ব্লিঙ্কিং অফ আইজ, মানুষের কি ব্লিঙ্কিং হয় না, হয় কিন্তু নর্মাল একটা প্যাটার্ন আছে, বাট এটা একটু আমাদের কাছে অ্যাবনর্মাল মনে হবে যদি একটু ভালো করে অবজার্ভ করি, ইট মে লুক অ্যাবনর্মাল টু আস। তাহলে দেয়ার ইজ ব্লিঙ্কিং অফ আইজ। আর কি কি, পশ্চার, একটা নিওনেট তার যেরকম পশ্চার থাকা উচিত, এইখানে বাচ্চাগুলোর পশ্চারটাও আমাদের কাছে একটু অ্যাবনর্মাল মনে হবে। সো দেয়ার ইজ অ্যাবনর্মাল পশ্চার। তাহলে আমরা এখানে কী দিচ্ছি, গেজ অ্যাবনর্মাল, ব্লিঙ্কিং অফ দ্য আইজ যেটা স্লাইটলি অ্যাবনর্মাল মনে হবে, পশ্চারটা অ্যাবনর্মাল থাকবে। অনেক সময় বাচ্চা এরকম আমরা কিছু স্লাইটলি কিছু স্পেল দেখবো, মাঝে মাঝে সে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে বলতে পারি যে অ্যাপনিক স্পেল, এটা অনেকটা একটা সাইক্লিং ম্যানারে আসতে পারে। মনে করো একটা নির্দিষ্ট সময় পর পরে, মনে করো আমি একটা টাইম ধরলাম, মনে করো এটা একটা টাইম, দেখা যাচ্ছে কি একটা সাইক্লিং ম্যানারে একটা নির্দিষ্ট সময় পর পরে তার হঠাৎ করে একটা অ্যাপনিক স্পেল আসছে। অ্যাপনিক স্পেল, যে সময় সময় হঠাৎ করে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সে তার ব্রিদিং স্টপ হয়ে যাচ্ছে। সো দিস অ্যাপনিক স্পেল নিয়ে সে আমাদের কাছে তাহলে একটা নির্দিষ্ট টাইম পর দেখা যাচ্ছে এরকম অ্যাপনিক স্পেল ডেভেলপ করতেছে। যদি আমরা বাচ্চার আসলে হাত পায়ের দিকে তাকাই, বা হাত পা যদি আমরা একটু মানে অবজার্ভ করি, আমাদের কাছে মনে হবে দেয়ার ইজ স্টিফনেস, বাচ্চাটার লিম্ব আমাদের কাছে মনে হবে দেয়ার ইজ স্টিফনেস, শক্ত হয়ে আছে, ডিফিকাল্ট টু, আমাদের জয়েন্ট মুভমেন্ট আমাদের কাছে মনে হবে যে দের ইজ ভেরি মাচ স্টিফনেস, সহজে জয়েন্ট মুভ করতে কষ্ট হবে আমাদের, আমরা যদি প্যাসিভ মুভমেন্ট করি। সো দেয়ার ইজ স্টিফনেস অফ দ্য লিম্বস। এই বাচ্চার আরও কিছু আমরা দেখবো, সেটা হচ্ছে তাদের দিকে তাকালে মনে হবে বাচ্চাটা কিছু একটা মুখে চাবাচ্ছে, হ্যাঁ, একটু জিবাটা একটু অ্যাবনর্মালভাবে নড়াচ্ছে, বা এটাকে আমরা কী বলি, লিপ স্ম্যাকিং বলি, যে তার ঠোঁটটা একটু অ্যাবনর্মালভাবে মুভমেন্ট করতেছে, একটু বলে যে আমরা চুপ 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 করি না এরকম। সো এরকম অ্যাবনর্মাল মুভমেন্ট মনে হতো। সো লিপ স্ম্যাকিং, তাহলে আমরা বাচ্চার দিক তাকালে মনে হবে বাচ্চাটা কোনো কিছু একটা চিব আছে। সো দেয়ার ইজ চিউইং মনে হবে, মনে হতে পারে দেয়ার ইজ টাং থ্রাস্টিং, টাং থ্রাস্টিং মনে হতে পারে, লিপ স্ম্যাকিং। তাহলে এই ধরনের মুভমেন্ট আমরা আসলে দেখতে পাই। তাহলে দেখো যে এখানে আমরা গোছায় পারি, তাহলে স্যাটল যেই সিজার, সেইখানে প্রথম সমস্যা কি আমরা বলেছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিকগনাইজ, মানে হঠাৎ করে দেখে এটাকে রিকগনাইজ করাটা একটু ডিফিকাল্ট, খুব এক্সপার্ট আইজ দরকার। আমি যতই থিওরি পড়ি না কারণ, তুমি যদি 10টা পেশেন্ট ওয়ার্ডে আসলে প্রপারলি আগে দেখতে পারো, তখন তোমার একটা ভালো হয়তো বা দখল আসবে। বাট আদারওয়াইজ যতই থিওরি যাও না কেন, হঠাৎ করে চোখের সামনে দেখে ব্যাপারটা মানে রিকগনাইজ করা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। কী কী সমস্যা নিয়ে এখানে আসবে, প্রথম কথা হচ্ছে তার গেজটা একটু অ্যাবনর্মাল লাগবে, তার চোখের দিক তাকালে মনে হবে যে সে একটু ঘন ঘন চোখ পিটপিট করতেছে, হ্যাঁ, তার পশ্চারটা একটু অ্যাবনর্মাল থাকবে, এবং একটা সাইক্লিং ম্যানারে আমরা দেখবো যে অ্যাপ্লিক স্পেল, একটা সাইক্লিং ম্যানারে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর হঠাৎ করে তার দম বন্ধ হয়ে আসে, বা ব্রিথিং প্যাটার্ন, ব্রিদিং স্টপ হয়ে যাচ্ছে, এরকম একটা অ্যাপনিক স্পেল আমরা দেখতে পারবো। এবং আমরা যদি হাত পার দিকে তাকাই, বা হাত পা যদি আমরা একটু মুভ করা ট্রাই করি, প্যাসিভ মুভ, এটা আমার কাছে মনে হবে যে লিম্ব স্টিফনেস। আর মুখের দিকে তাকালে দেখবো যে স্ট্রিং মুভমেন্ট আছে, আর টাং থ্রাস্টিং অ্যান্ড লিপ স্ম্যাকিং, এই ধরনের মুভমেন্ট প্যাটার্নগুলো আমরা আসলে দেখতে পাবো। সো দিস ইজ দ্য স্যাটল সিজার, দিস ইজ দ্য স্যাটল সিজার। স্যাটল সিজারের পরেগুলো কি, সেগুলো আমাদের আবার অ্যাডাল্ট মেডিসিনের সাথে এখন দিল। আমরা অ্যাডাল্ট মেডিসিনে কী পড়েছিলাম, ক্লনিক সিজার, আমরা পড়েছিলাম টনিক সিজার, আমরা পড়েছিলাম মায়োক্লনিক সিজার। বেসিক্যালি আমরা অ্যাডাল্ট মেডিসিনে যা পড়েছি এখানে ঘটনা আছে। সো যেটা আমাদের মায়োক্লনিক সিজারে আমরা এখানে জার্কি মুভমেন্ট দেখব। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে জার্কি মুভমেন্ট কী জিনিস। মনে করো তুমি কি নি জার্ক দেখো না, অ্যাঙ্কেল জার্ক দেখো না, এখানে তুমি যখন জার্ক করো হঠাৎ করে পাটা একটু মুভ করে না, এই যে একটা জার্কের মতো একটা মুভমেন্ট, হঠাৎ করে ধাক্কা মারে, এরকম একটা মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট অ্যাবনর্মাল, ইট ইজ হলো জার্কি মুভমেন্ট। সো যদি এইটা থাকে, ইট ইজ এ কমন প্রপার্টিজ অফ মায়োক্লনিক সিজার। এবার সেই টোনিক সিজার আমরা কী দেখবো, যে
আইদার তার লিম জয়েন্টগুলা ফ্লেক্সড অবস্থায় আছে অথবা এক্সটেন্সড অবস্থায় আছে, দুই রকমই হতে পারে। এখানে ফ্লেকশন থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, কিন্তু এই ফ্লেকশন এক্সটেনশন যেটাই আছে এটা একটা সাস্টেইনড ফ্লেকশন বা সাস্টেইনড এক্সটেনশন। মনে করো যে এটা একটা বাচ্চা, মনে করো এটা তার জয়েন্ট, এখানে জয়েন্ট মনে করো ফ্লেক্সড হয়ে আছে, এটা সাস্টেইন একই রকম ফ্লেক্সড হয়ে আছে, সাস্টেইনড ফ্লেকশন। বা মনে করো তার নি জয়েন্ট, এখানে তুমি দেখছো যে এক্সটেনশন আছে, এরকম সাস্টেইনড এক্সটেনশন, যেটা একটু অ্যাবনর্মাল। হ্যাঁ, এটা বাচ্চাকে সবসময় কিন্তু একটা মুভমেন্টের মধ্যে থাকে, হাত পা নরম টরম থাকে, মুভ করে, বাট এইখানে একটা সাস্টেইনড ফ্লেকশন বা সাস্টেইনড এক্সটেনশন দেখি, উইচ ইজ টনিক সিজার। ক্লনিক সিজারে কি দেখবো? ক্লনিক সিজারে দেখবো যে মাসল গ্রুপগুলো আছে এখানে একটা রিদমিক মুভমেন্ট আমরা আসলে দেখতে পাই। সো ক্লনিক সিজারের বৈশিষ্ট্য হচ্ছে দেয়ার ইজ আ রিদমিক মুভমেন্ট, রিদমিক মুভমেন্ট অফ দ্য মাসল গ্রুপস। তাহলে মাসল গ্রুপগুলোর মধ্যে আমরা একটা রিদমিক মুভমেন্ট এখানে তাহলে অবজার্ভ করতে পারি। তাহলে আলটিমেটলি একটা পেশেন্ট যদি আমাদের কাছে নিওনেটাল সিজার নিয়ে আসে, তাহলে এই ফিচারগুলোকে দেখে আমরা আলটিমেটলি ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস করতে পারি যে দিস ইজ নিওনেটাল সিজার। কিন্তু আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস সব কিছু না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস নট এভরিথিং। এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস তো আমি বললাম সিজার, কিন্তু সিজারের কারণ কি? এখানে কি সিএনএস কোনো অ্যাবনর্মালিটি আছে নাকি এখানে কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটি আছে, সেটাকে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। কারণ আমি যখন কারণটাকে আইডেন্টিফাই করতে পারবো সেইটা ম্যানেজমেন্ট করাটা আমার জন্য নেসেসারি। তাহলে সেই ম্যানেজমেন্ট আমাকে রুট কারণে করতে হবে। দেখো আমাদের যেই মেডিসিনের যেই জিনিসগুলো আমরা দেখি, আমরা কী করি, আমরা সবাই সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিতে চাই। সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট কি? মনে করো পেশেন্টের জ্বর আসছে, ঠিক আছে তাকে প্যারাসিটামল দাও, তাকে প্যারাসিটামল দাও, প্রবলেম সলভ। তারপরে তা না, এই ফিভারের কারণ কি? ফিভারের কারণ কি? তার কোনো ভাইরাল ইনফেকশন নাকি তার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন নাকি আদার কোনো কজ, সেই কারণটাকে তুমি আইডেন্টিফাই করো, তারপর সেই কারণের ট্রিটমেন্ট দাও, সেটা হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। সো দেখো আমি সিজার পাইলাম, আমি কনভালশন পাইলাম, আমি এখানে অ্যান্টি কনভালশন দিয়ে দিলাম, ঠিক আছে, ওই মুহূর্তের জন্য হয়তো একটা সলিউশন হবে। বাট এই পেছনের যে সিএনএস কজ বা মেটাবলিক কজ, এটাকে কিন্তু আইডেন্টিফাই না করলে কিন্তু প্রপার সলিউশনটা হলো না। সো প্রপার সলিউশনের জন্য প্রপার কারণটাকে বের করতে হবে। সো আমরা এখন কিছু ইনভেস্টিগেশন করতে চাই টু আইডেন্টিফাই দ্য রুট কজ, টু আইডেন্টিফাই দ্য প্যাথোলজি, আন্ডারলাইন কজকে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রবলেমটা কেন হলো। সো আন্ডারলাইন কজকে আইডেন্টিফাই করতে হবে। সো কী করবো এটার জন্য তাহলে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। সো প্রথম ইনভেস্টিগেশন আমরা যেটা করতে চাই, আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে চাই, সেই সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা দেখতে চাই। এখন দেখো যদি কোনো ইনফেকশন থাকে তুমি দেখবা যে টোটাল ডাব্লিউবিসির টোটাল কাউন্ট বেড়ে গেছে। যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে তুমি দেখবা যে আমাদের লিম্ফোসাইটের ডিফারেন্সিয়াল কাউন্ট বেড়ে গেছে। যদি তুমি দেখো যে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন তাহলে তুমি দেখবা যে নিউট্রোফিল এটার ডিফারেন্সিয়াল কাউন্ট বেড়ে গেছে। তাহলে তুমি এখানে সিবিসি করে কিছু ক্লু পাচ্ছ, তুমি সিবিসি করে কিছু ক্লু পাচ্ছ। আচ্ছা সিআরপিটা করলে আমরা আসলে কী পাবো? সিআরপি করলে এখানে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, তো সাধারণত যে কোনো মানে অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনে সিআরপিটা ইউজুয়ালি একটু বেশি থাকে। সো সিআরপি থেকেও আমরা কিছু ক্লু এখানে পেতে পারি, আচ্ছা আমরা আর কী করতে চাই? আমরা সেরাম ইলেকট্রোলাইট করতে চাই। সেরাম ইলেকট্রোলাইট কেন করবো? স্পেসিফিকভাবে আমাদের নজর থাকবে সোডিয়াম লেভেলে, তাই না? আমরা দেখেছি যে হাইপোন্যাট্রিমিয়া বা হাইপারন্যাট্রিমিয়া যেটাই হোক না কেন, আলটিমেটলি দিস মে লিড টু ডেভেলপমেন্ট অফ সিজার অর কনভালশন, তাই না? হাইপোন্যাট্রিমিয়াতেও হয়, হাইপারন্যাট্রিমিয়াতেও হয়, দুইটাতেই হয়। তাহলে সোডিয়াম লেভেলটা আমাকে একটা স্পেশাল নজর আমাকে দিতে হবে। এর পাশাপাশি আমরা কী দেখতে চাই? সেরাম ক্যালসিয়াম লেভেল দেখতে চাই, সেরাম ম্যাগনেসিয়াম লেভেল দেখতে চাই, কারণ ক্যালসিয়াম লেভেল কমে গেলে আমাদের সিজার হচ্ছে, ম্যাগনেসিয়াম লেভেলও যদি কমে যায় সেখান থেকেও সিজার হচ্ছে। তাহলে এগুলো দেখতে চাই। আমরা আর কী মেটাবলিক অ্যাবনর্মালিটিস বলেছিলাম? আমরা বলেছিলাম গ্লুকোজের কথা, তাহলে আমরা গ্লুকোজ চেক করতে চাই। তাহলে আমরা এখানে র্যান্ডম ব্লাড সুগার চেক করতে চাই, এবং র্যান্ডম ব্লাড সুগার আমরা যদি দেখি যে কম, তাহলে আইডেন্টিফাই করি যে হাইপোগ্লাইসিমিয়ার কারণেই কিন্তু প্রবলেমটা ডেভেলপ করছে, তাহলে আমাকে এটা দেখতে হবে। আচ্ছা আমরা আর কী করতে চাই? আমরা বলেছিলাম যে সিএনএস কজের মধ্যে একটা কারণ হচ্ছে মেনিনজাইটিস, তাই না? মেনিনজাইটিস বা টর্চ ইনফেকশন। তাহলে মেনিনজাইটিস আছে কীভাবে বুঝবো? মেনিনজাইটিস আছে বোঝার জন্য আমাকে সিএসএফ স্টাডি করতে হবে। তবে এখানে কিছু কথা আছে, এখানে তো কিছু ক্লিনিক্যাল ফিচার থাকবে যেটা সাজেস্টিভ। যদি মেনিনজাইটিস থাকে সেখানে তুমি নেক রিজিডিটি পাবা, সেইখানে তুমি দেখবা যে বাচ্চার গায়ে জ্বর আছে, ম্যাক্সিমামটা আমরা জ্বর পাবো, তাহলে এখানে কিছু সাজেস্টিভ ফিচারও থাকবে। সো
সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো বাচ্চাই সিজার নিয়ে আসলে সবাইকে একবারে সব ইনভেস্টিগেশন দিয়ে দেবো ব্যাপারটা তা না, উল্টো বাচ্চাটার ক্লিনিক্যাল কনটেক্সটের উপরে ডিপেন্ড করে অনেক সময় সিদ্ধান্ত আসবে যে কোনটা করবো কোনটা করবো না। সো মেনিনজাইটিস যদি আমরা চিন্তা করি সেখানে সিএসএফ স্টাডি করতে হবে, এবং যদি পাই তাহলে তো পাইলামই। আচ্ছা, টর্চ ইনফেকশন যদি সাসপেক্ট করি সেখানে টর্চ স্ক্রিনিং করতে হবে। টর্চ স্ক্রিনিং আলাদা করে করা যায়, সো আমরা টর্চ স্ক্রিনিং করতে পারি যদি পেশেন্টের কোন কোন কন্ডিশন আমাদের মনে হবে যে দেয়ার মাইট বি প্রেজেন্স অফ টর্চ ইনফেকশন। টর্চ ইনফেকশন তুমি চিন্তা করবা তখনই যদি দেখো যে বাচ্চাটার হেপাটোস্প্লেনোমেগালি আছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে, গ্রোথ ফেইলিয়ার আছে, বা কোরিওরেটিনাইটিস তুমি যদি চিন্তা করো বা যদি পাও আসলে, তাহলে যদি বাচ্চাটার হেপাটোস্প্লেনোমেগালি থাকে অথবা তার যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে বা মনে করো যে গ্রোথ ফেইলিয়ার আছে বা কোরিওরেটিনাইটিস এই ফিচারগুলো যদি আমরা আসলে পাই তাহলে আমরা সাসপেক্ট করবো দেয়ার মাইট বি প্রেজেন্স অফ টর্চ ইনফেকশন। টর্চ স্ক্রিনিং তখন আমাকে করতে হবে। আচ্ছা, আমরা ক্র্যানিয়াল কজ বা সিএনএস কজের মধ্যে আরেকটা বলেছিলাম যে আমাদের এখানে হিমোরেজ হচ্ছে। কারণ হিমোরেজ কেন হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের এখানে ব্লিডিং, তাই না? ব্লিডিংটা হচ্ছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থেকে ব্লিডিং হতে পারে, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হতে পারে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ হতে পারে। সো এখানে আমরা ব্লিডিংটাকে কীভাবে আইডেন্টিফাই করবো? সো ব্লিডিংটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের সামনে কিছু অপশন আছে। একটা হচ্ছে ক্র্যানিয়াল আলট্রাসোনোগ্রাম। এবং ক্র্যানিয়াল আলট্রাসোনোগ্রাম শুধুমাত্র ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজের জন্য। মানে যদি আমি দেখি যে ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ হচ্ছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ, সেইখানে আমরা আলট্রাসোনোগ্রাম করবো। বাট বাকি যেগুলো যেমন করে ইন্ট্রাক্র্যানিয়াল হিমোরেজ বা ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ বা আমরা যদি সাবঅ্যারাকনয়েড হিমোরেজের কথা বলি, সেইখানে কিন্তু আমাকে দিন শেষে সিটি স্ক্যান করতে হবে। তাহলে যদি আমরা ভেন্ট্রিকুলার হিমোরেজ চিন্তা করি, ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ, সেইখানে আলট্রাসাউন্ড, বাট আদারওয়াইজ আমরা আসলে সিটি স্ক্যান অথবা এমআরআই আসলে করতে পারি। সেখানে কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকলে সেটাও ধরা পড়বে, আমাদের হিমোরেজ থাকলে সেটাও আসলে চলে আসবে। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে তাহলে আমরা এই ইনভেস্টিগেশনগুলো করতে চাই। এর পাশাপাশি আরও কিছু মেটাবলিক স্ক্রিনিং করা যায়। আমরা দেখতে পারি যে ব্লাড বা ইউরিনে কিটোন বডি প্রেজেন্ট কিনা, হ্যাঁ, কিটোন বডিজ প্রেজেন্ট আছে কিনা সেটা আমরা দেখতে পারি। তারপরে অ্যামোনিয়া লেভেল, ব্লাডে অ্যামোনিয়া লেভেল দেখতে পারি, ল্যাকটেট লেভেল, এগুলোকে আমরা দেখতে পারি। অ্যানায়ন গ্যাপ লেভেল দেখা যেতে পারে, ইউরিন রিডিউসিং সাবস্টেন্স আছে কিনা সেটা দেখা যেতে পারে। এগুলো আমরা এক্সট্রা এখানে করতে পারি, এটা মেটাবলিক স্ক্রিনিংয়ের মধ্যে আসলে পড়বে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে সিজারের টাইপও অনেক সময় ক্যারেক্টারাইজ করতে পারি। মনে করো যে এক এক সিজারের এক এক রকম আমাদের ক্যারেক্টারিস্টিক্স আছে। মনে করো অ্যাবসেন্স সিজার, তুমি যদি এখানে একটা ইইজি করো, ইইজি নিয়ে আমি অনেকের একটা কোশ্চেন থাকে, আমি সোজা কথা বলি। হার্টে যেটা ইসিজি করতেছি, ব্রেইনে সেটা ইইজি করি। হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো আসলে ইসিজিতে আমরা চেক করতেছি, এটা ইসিজিতে আসে। ব্রেইনের ইলেকট্রিক্যাল ইম্পালসের যে ব্যাপার স্যাপারগুলো সেইটাকে আমরা ট্রেস করতে পারি থ্রু ইইজি। সো ইইজিতে এক এক সিজারের জন্য এক এক নির্দিষ্ট রকম প্যাটার্ন আসলে ডেভেলপ করে। যেমন অ্যাবসেন্স সিজারে আমরা দেখি যে 3 হার্জ স্পাইক আসে, হ্যাঁ, 3 হার্জ স্পাইক আসে, এখানে আমরা একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই। সো এক এক রকম সিজারের এক এক রকম ইজি প্যাটার্ন আছে। সো আসলে এখানে কোন সিজার ডেভেলপ করছে, এটা কি ক্লোনিক, টনিক, মায়োক্লোনিক নাকি স্যাটেল, কোনটা বা সিজার টাইপ কোনটা, সেইখানে আমাদেরকে একটা ক্লু ইজি থেকে আমরা পাইতে পারি। সো ইজি করার সুযোগ আমাদের এখানে আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনভেস্টিগেশন। এখন মনে করো তুমি ইনভেস্টিগেশন করে পুরোপুরি কারণ বের করে ফেলছো, তাহলে আমাকে এখন সেই অনুযায়ী ম্যানেজমেন্ট দিতে হবে। সো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস? সো আমাদের এখানে ট্রিটমেন্টের এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যখন একটা বাচ্চা সিজার নিয়ে আসে আমাকে একদম ABC ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে পেশেন্টের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, তাহলে এইগুলাকে আমাকে চেক করতে হবে এবং এগুলার মেনটেনেন্স করতে হবে, যে মেনটেন এয়ারওয়ে, মেনটেন ব্রিদিং, মেনটেন সার্কুলেশন, ABC ম্যানেজমেন্ট আমাকে রাখতে হবে। সেকেন্ড কাজ হলো আমাকে
কনভালশনের জন্য ড্রাগ দিতে হবে। তাহলে কনভালশন ম্যানেজমেন্টের জন্য আমাদের কিছু সিস্টেম আছে, আমাদের এখানে একটা অ্যালগোরিদম আছে, আমরা সেই অ্যালগোরিদমকে ফলো করতে চাই। যদি কোনো বাচ্চা কনভালশন নিয়ে আসে, সিজার নিয়ে আসে, আমরা একদম শুরু করব ফেনোবারবিটন দিয়ে। এখন ফেনোবারবিটনে আমার ডোজটা কী হবে, এখানে আমরা আসলে আইভি রুটে দিই 20 মিলিগ্রাম পার কেজি। টোটাল যে ডোজটা হয় সেটাকে আমরা 20 মিনিট ধরে আমরা দিতে চাই ইউজুয়ালি, বা এখানে এমনও দেওয়া যেতে পারে যে আমরা দিলাম আইভি @ 1 মিলিগ্রাম পার কেজি পার মিনিট, এই রেটেও আমরা এটাকে দিতে পারি। তাহলে সহজ কথা, ফেনোবারবিটন আমরা আসলে দিব 20 মিনিট ধরে। এখন মনে করো এখানে আসলে কনভালশনটা কন্ট্রোল হয়ে যাওয়ার কথা। যদি ফেনোবারবিটন দিলাম, কাজ হলো না, কনভালশন এখনও চলছে, তখন আমি একটা রিপিট ডোজ দিব, রিপিট ফেনোবারবিটন দিব, বাট এখানে ডোজটা অর্ধেক হয়ে যাবে। এখন আমি দেবো 10 মিলিগ্রাম পার কেজি। তাহলে এই হিসাব করে আমি একটা রিপিট ডোজ দিব। মনে করো এখনও কাজ হলো না, তাহলে একবার দিছি, কাজ হয় না, সেকেন্ড টাইম অর্ধেক ডোজে দিছি, তাও কাজ হয় না, তাহলে আমি আবার রিপিট করব। কি রিপিট করব? এই সেম ডোজে আবার রিপিট করব। তাহলে এইভাবে আমি মোট 4 বার এই রিপিটেশন আমরা আসলে করতে পারি। তবে এখানে তাহলে আপ টু 40 মিলিগ্রাম পার কেজি পর্যন্ত আমরা ফেনোবারবিটন তাহলে আমরা আসলে দিব। তাহলে মনে করো যে টোটাল ফেনোবারবিটন আমরা 40 মিলিগ্রাম পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, এখানে 4 বার বললে আমার মনে একটু ভুল হয়ে যায়। এখানে আমরা দিচ্ছি 20 মিলিগ্রাম পার কেজি, এখানে দিলাম 10, তাহলে 30 মিলিগ্রাম পার কেজি। তাহলে আমরা আরেকবার রিপিট করব। তাহলে আমরা একবার দিলাম, হলো না, হাফ ডোজ একবার দিলাম, হলো না, হাফ ডোজ আমি আরেকবার দিব, তাহলে টোটাল 40 মিলিগ্রাম পার কেজি। সো আমাদের টোটাল 3 বার পর্যন্ত আমরা তাহলে ফেনোবারবিটন দিতে পারতেছি। 1 2 3, সেকেন্ড অ্যান্ড থার্ড টাইম আমরা আসলে যেটা করতেছি সেটা হচ্ছে হাফ ডোজে রিপিট করতেছি। এখন মনে করো যে ফেনোবারবিটন 3 বার দেওয়া হয়ে গেছে, এইভাবে টোটাল 3 বার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও কনভালশন হচ্ছে। তখন আমাকে ড্রাগ চেঞ্জ করতে হবে। তখন আমি দেব ফসফেনাইটোইন। আমরা এটাও আসলে আইভিতে দিই। আমরা আইভিতে এখানে 30 মিলিগ্রাম পার কেজি পার ডোজ এই হিসাবে দিব। এটাকে আমরা ডাইলুট করি, মানে টোটাল যা আসলো এটাকে নর্মাল স্যালের সাথে মিশায় ডাইলুট করা হয়। ডাইলুট করে আমরা আইভি রুটে স্লোলি আমরা দিব। সো বেসিক্যালি আমরা তাহলে ফসফেনাইটোইনে যাচ্ছি। এখন মনে করো ফসফেনাইটোইন দিছি, কিন্তু এরপরেও কনভালশন কন্ট্রোল হয় না। সো ফসফেনাইটোইন তুমি দিলে এরপরও কাজ হলো না, তাহলে আমাদের নেক্সট অপশন হচ্ছে মিডাজোলাম। এখন মিডাজোলামেও কাজ হলো না, তখন আমরা আদার যে অ্যান্টিপিলেপটিক এজেন্টগুলো আছে সেগুলোকে আমরা ট্রাই করতে হবে। আমরা জানি আমাদের সোডিয়াম ভ্যালপোরেট আছে, এথোসাক্সামাইড আছে। বাচ্চাদের ক্ষেত্রে এথোসাক্সামাইডটা একটু ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়। তো আমাদের সোডিয়াম ভ্যালপোরেট, এথোসাক্সামাইড বা লেভিটেরাসিটাম যে ধরনের ড্রাগগুলো আছে, আমরা আদার ড্রাগস অপশনসগুলো আসলে সেখানে দেখবো। তাহলে মিডাজোলামেও যদি কাজ না হয়, তখন আমরা আদার অ্যান্টি এপিলেপটিক এজেন্টগুলো ট্রাই করবো। এখন বলো তুমি এইগুলাও ট্রাই করছো, এখনও মানে কিছু হচ্ছে না, তাহলে আসলে আমাকে এখন ওয়েট করতে হবে এবং আস্তে আস্তে ড্রাগগুলোকে উইথড্র করা শুরু করতে হবে এবং এটা মানে একাই থেমে যাবে। এটার জন্য আমাকে আসলে ওয়েট করতে হবে। সো দিস ইজ দ্য বেসিক ম্যানেজমেন্ট ফর বেসিক ম্যানেজমেন্ট ফর কনভালশন। তাহলে কনভালশনের ম্যানেজমেন্ট আমাদের এই, কিন্তু শুধুমাত্র কনভালশন ম্যানেজ করলেই হবে না। আমার ওই যে মেটাবলিক অ্যাবনর্মালিটিসগুলো ছিল বা যে সিএনএস অ্যাবনর্মালিটিসগুলো ছিল, সেগুলো কিন্তু আমার কারেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মেটাবলিক অ্যাবনর্মালিটিগুলো কারেকশন আমরা কীভাবে করব? যদি আমাদের হাইপোগ্লাইসেমিয়া থাকে, সেখানে আমাদেরকে পেশেন্টকে গ্লুকোজ দিতে হবে। কিন্তু গ্লুকোজটা আমরা কীভাবে দিব? আমরা এখানে দিব 10% ডেক্সট্রোজিন অ্যাকোয়া। এটা আমরা কীভাবে দিব? 2 ml পার কেজি এই হিসাব করে আমাদেরকে দিতে হবে। যদি পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হয়, তাহলে হাইপোক্যালসিমিয়া থাকলে আমরা কী দেবো? হাইপোক্যালসিমিয়া থাকলে আমরা 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি এই হিসাব করে 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। কারণ ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে কিছু হিসাব আছে, সেটা কি? এটা খুবই স্লোলি দিতে হবে এবং কার্ডিয়াক মনিটরিংয়ের আন্ডারে দিতে হবে। কার্ডিয়াক মনিটরিং আন্ডারে মানে কি? মনে করো যে চেস্ট লিড দিয়ে মনিটরিংয়ে থাকবে, আমি হার্ট রেটগুলো আমি অবজার্ভ করতে পারবো এবং আমি আস্তে আস্তে দিব, সাধারণত ইউজুয়ালি ওভার 10 মিনিট। কারণ ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে হার্ট রেট কমে যায়
ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে হার্ট রেট কমে যায়। সো আমি যদি ক্যালসিয়াম গ্লুকোনেট র্যাপিডলি দিই তাহলে বাচ্চাটা ওখানে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাবে। সো এটা আমাকে খুবই স্লোলি দিতে হবে। কার্ডিয়াক মনিটরিংয়ের মাধ্যমে যদি আমি দেখি যে হার্ট রেট স্লো হয়ে গেছে, তখন আমি একটু পজ দিব, ওয়েট করতে হবে। সো খুব আস্তে আস্তে মনিটরিংয়ের আন্ডারে ক্যালসিয়াম গ্লুকোনেটটা দিতে হবে। আচ্ছা, যদি হাইপো ম্যাগনেসিয়ামিয়া ডেভেলপ করে, মনে করো যে ম্যাগনেসিয়াম লেভেলটা কমে গেছে, সেখানে আমরা কী দেবো? তাহলে আমরা 0.2 মিলিগ্রাম পার কেজি এই হিসাব করে 50% ম্যাক্স সালফ আমরা দিব IM রুটে আমরা দিব। আচ্ছা, আর যদি ভিটামিন B6 ডেফিসিয়েন্সি থাকে তাহলে পাইরিডক্সিন দিতে হবে। তাহলে দিব পাইরিডক্সিনটা আমরা 50 থেকে 100 মিলিগ্রাম আইভিও দিতে পারি, IMও দিতে পারি, নো প্রবলেম। সিঙ্গেল ডোজ দিলেই আসলে হবে। আচ্ছা, আমরা হাইপোক্সিয়ার কথা বলেছিলাম না, যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, সেখান থেকেও কিন্তু এই বাচ্চাগুলো আসলে এই প্রবলেমটা ডেভেলপ করতে পারে, সিজার হতে পারে। সো আলটিমেটলি আমাদের কিন্তু আসলে অক্সিজেনও দিতে হবে। অক্সিজেন দিলে 1 থেকে 2 লিটার পার মিনিট এই হিসাবে আমরা আসলে ন্যাসাল ক্যানুলা দিয়ে দিতে চাই। সো এইটা হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাবনর্মালিটিসের কারেকশন। যখন এই ম্যানেজমেন্টগুলো দিব, সেই সাথে আমাদের আরও কিছু বেসিক ম্যানেজমেন্ট আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে বাচ্চাকে আমরা NPO রাখবো, অর্থাৎ মুখে সে এই মুভমেন্টে কিছু খাবে না। আমরা মুখে ওষুধ দিব না, আমরা চেষ্টা করবো IV রুটে বা IM রুটে ওষুধ। সো আমরা একটা IV লাইন ফর ইনফিউশন আমরা আসলে দিব। সো এখানে NPO রাখাটা আমাদের জন্য নেসেসারি। সো মোটামুটি এই হচ্ছে আমাদের নিউনেটাল কনভালশনের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।